আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি এনএমডি নিউজ বিডি এর আজকের আয়োজনে। শুরুতেই সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব, এদিকে গতকাল সন্ধ্যায় শেখ হাসিনাকে সুখবর দিলেন ডোনাল্ড ট্রাম্প। ভারতের হস্তক্ষেপে ঘুরে যাচ্ছে ক্ষমতার চাকা। সংসদে অপমানিত হলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবার জানিয়ে দিব, জুলাই সনদ অনুযায়ী সংস্কারের লক্ষ্যে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আগামী ১৮ এপ্রিল থেকে আগামী ২ মে পর্যন্ত নতুন কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন বা শুনছেন। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি অনুযায়ী বহুমাত্রিক উত্তেজনা, কূটনৈতিক আলোচনা এবং অভ্যন্তরীণ রাজনৈতিক টানাপোড়েনের মধ্য দিয়ে অতিক্রম করছে। এখানে একদিকে রয়েছে আন্তর্জাতিক প্রেক্ষাপট, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর সম্ভাব্য অবস্থান। অন্যদিকে রয়েছে দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে শেখ হাসিনা এবং তারেক রহমানকে কেন্দ্র করে চলমান বিতর্ক। শেখ হাসিনাকে ঘিরে যে সুখবর বা আন্তর্জাতিক সমর্থনের ইঙ্গিত দেওয়া হয়েছে, সেটি মূলত একটি কূটনৈতিক সম্ভাবনার কথা তুলে ধরে। ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে একটি গ্রিন সিগন্যাল এসেছে বলে উল্লেখ করা হয়েছে। এর অর্থ দাঁড়ায় আন্তর্জাতিক অঙ্গনে একটি অনুকূল বার্তা বা সমর্থন তৈরি হচ্ছে, যা রাজনৈতিক পরিস্থিতিকে প্রভাবিত করতে পারে। একই সঙ্গে ভারতের ভূমিকার কথাও এসেছে, যেখানে ধারণা করা হচ্ছে যে দিল্লির কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে পরিস্থিতি শেখ হাসিনার পক্ষে ঘুরে যেতে পারে। তবে আন্তর্জাতিক রাজনীতিতে এ ধরনের সমর্থন সাধারণত সরাসরি ক্ষমতা পরিবর্তন ঘটায় না, বরং একটি অনুকূল পরিবেশ তৈরি করতে সহায়তা করে। কোনো দেশের অভ্যন্তরীণ ক্ষমতা পরিবর্তন মূলত সেই দেশের সাংবিধানিক কাঠামো, রাজনৈতিক প্রক্রিয়া এবং জনসমর্থনের উপর নির্ভর করে। তাই ট্রাম্প বা মোদির অবস্থান গুরুত্বপূর্ণ হলেও সেটিই একমাত্র নির্ধারক নয়। শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে যে আলোচনা এসেছে, তা রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দিল্লিতে অবস্থান থেকে তার রাজনীতিতে সক্রিয় থাকার ইঙ্গিত এবং আন্তর্জাতিক সমর্থনের সম্ভাবনা, এই দুইয়ের সমন্বয়ে একটি নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হতে পারে। যদি তিনি দেশে ফেরেন, তাহলে তা দেশের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আনতে পারে, বিশেষ করে তার দলের সাংগঠনিক শক্তি এবং মাঠ পর্যায়ের কর্মসূচির কারণে। সংসদে প্রধানমন্ত্রীর অবস্থান নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। আপনার দেওয়া তথ্য অনুযায়ী শফিকুর রহমান সংসদে বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং একটি মন্তব্য করেছেন। এই ধরনের মন্তব্য সাংসদীয় শিষ্টাচারের দৃষ্টিকোণ থেকে বিতর্কিত হতে পারে, কারণ সংসদে সাধারণত ব্যক্তিগত আক্রমণ বা অপমানজনক ভাষা পরিহার করার একটি প্রচলিত নিয়ম রয়েছে। এই ঘটনা রাজনৈতিক উত্তেজনাকে আরও বাড়িয়ে দিতে পারে, কারণ এটি শুধু নীতিগত বিতর্ক নয়, বরং ব্যক্তিগত পর্যায়েও আঘাত হানছে। ফলে সাংসদীয় পরিবেশ আরও তপ্ত হয়ে ওঠার সম্ভাবনা থাকে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ইস্যুকে কেন্দ্র করে যে আন্দোলনের কথা বলা হয়েছে, তাকে রাজনৈতিক কৌশলের একটি অংশ হিসেবে ব্যাখ্যা করা হয়েছে। আপনার তথ্য অনুযায়ী আন্দোলনকে ঘিরে একটি পরিকল্পিত পরিস্থিতি তৈরি করা হয়েছে, যেখানে আন্দোলনের চাপকে ব্যবহার করে একটি নির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়ার পথ তৈরি করা হতে পারে। এ ধরনের কৌশল রাজনীতিতে নতুন নয়। অনেক সময় জনমত বা আন্দোলনকে একটি সিদ্ধান্তের পক্ষে ব্যবহার করা হয়। এই প্রসঙ্গে হাসনাত আবদুল্লাহের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। তার ভূমিকা নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছে এবং ইঙ্গিত দেওয়া হয়েছে যে ভেতরে আরও জটিল কোনো বিষয় থাকতে পারে। তবে এ ধরনের ইঙ্গিত সাধারণত রাজনৈতিক বিশ্লেষণের অংশ এবং এর সত্যতা নির্ভর করে নির্দিষ্ট প্রমাণের ওপর। রাজনৈতিক জনপ্রিয়তার প্রশ্ন এখানে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আপনার তথ্য অনুযায়ী ব্যারিস্টার সুমনের জনপ্রিয়তা একটি বড় ফ্যাক্টর হিসেবে উঠে এসেছে এবং বলা হয়েছে যে তার জনপ্রিয়তার কারণে বিএনপি চাপে পড়েছে। রাজনৈতিক বাস্তবতায় জনপ্রিয়তা একটি গুরুত্বপূর্ণ উপাদান, কারণ এটি জনসমর্থনের প্রতিফলন ঘটায় এবং ভবিষ্যৎ নির্বাচনে প্রভাব ফেলতে পারে। যখন কোনো নতুন বা বিকল্প নেতৃত্ব জনপ্রিয়তা অর্জন করে, তখন সেটি প্রচলিত রাজনৈতিক শক্তিগুলোর জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এই প্রেক্ষাপটে বিএনপির অবস্থান ও কৌশল পুনর্বিচারের প্রয়োজন হতে পারে, এমন ধারণাও তৈরি হয়। সবশেষে এই পুরো পরিস্থিতিকে একটি জটিল রাজনৈতিক রূপান্তরের পর্যায় হিসেবে দেখা যায়। একদিকে আন্তর্জাতিক কূটনীতি, অন্যদিকে রাজনৈতিক দ্বন্দ্ব, সাংসদীয় বিতর্ক এবং জনমতের পরিবর্তন, সব মিলিয়ে একটি পরিবর্তনশীল বাস্তবতা তৈরি হয়েছে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, যে কোনো রাজনৈতিক পরিবর্তন টেকসই হতে হলে তা অবশ্যই সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে হতে হবে। আন্তর্জাতিক সমর্থন, রাজনৈতিক কৌশল বা ব্যক্তিগত জনপ্রিয়তা সবকিছুই গুরুত্বপূর্ণ, কিন্তু শেষ পর্যন্ত একটি দেশের ভবিষ্যৎ নির্ধারিত হয় তার জনগণের ইচ্ছা এবং গণতান্ত্রিক কাঠামোর মাধ্যমে। এই প্রেক্ষাপটে শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন, তারেক রহমান নেতৃত্বাধীন সরকারের অবস্থান এবং অন্যান্য রাজনৈতিক শক্তির ভূমিকা সবকিছুই আগামী সময়ে বাংলাদেশের রাজনীতিকে নতুন দিকে নিয়ে যেতে পারে। তবে সেটি কোন দিকে যাবে তা নির্ভর করবে পরিস্থিতির বাস্তব বিকাশ, রাজনৈতিক সিদ্ধান্ত এবং জনগণের প্রতিক্রিয়ার উপর।
বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন করে একটি সুসংগঠিত আন্দোলনের ঘোষণা এসেছে, যা কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রার উত্তেজনা তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনার দেওয়া তথ্য অনুযায়ী বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য জুলাই সনদ অনুযায়ী সংস্কারের লক্ষ্যে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করেছে। এই কর্মসূচি ১৮ এপ্রিল থেকে শুরু হয়ে ২ মে পর্যন্ত চলবে, যা একটি দীর্ঘমেয়াদী এবং ধাপে ধাপে বিস্তৃত আন্দোলনের ইঙ্গিত দেয়। রাজধানীর মগবাজারে অবস্থিত আল ফালাহ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচির বিস্তারিত তুলে ধরা হয়। সেখানে ১১ দলের পক্ষে কর্মসূচি ঘোষণা করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তার বক্তব্যে স্পষ্টভাবে একটি সংগঠিত রাজনৈতিক পরিকল্পনার চিত্র ফুটে ওঠে, যেখানে ধাপে ধাপে আন্দোলনকে বিস্তৃত করার কৌশল গ্রহণ করা হয়েছে। ঘোষিত কর্মসূচির প্রথম ধাপ শুরু হবে ১৮ এপ্রিল ঢাকায় একটি গণমিছিলের মাধ্যমে। রাজধানীতে এই কর্মসূচি দিয়ে আন্দোলনের আনুষ্ঠানিক সূচনা করা হবে, যা রাজনৈতিকভাবে একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। রাজধানীতে বড় ধরনের কর্মসূচি আয়োজনের মাধ্যমে আন্দোলনের শক্তি প্রদর্শন এবং জনসমর্থন যাচাইয়ের একটি সুযোগ তৈরি হয়। এরপর ২৫ এপ্রিল ঢাকার বাইরে দেশের সব বিভাগীয় শহরে গণমিছিল অনুষ্ঠিত হবে। এই ধাপটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এটি আন্দোলনকে শুধু রাজধানী কেন্দ্রিক না রেখে সারা দেশে ছড়িয়ে দেওয়ার কৌশল নির্দেশ করে। বিভাগীয় শহরগুলোতে কর্মসূচি আয়োজনের মাধ্যমে আঞ্চলিক পর্যায়ে জনসম্পৃক্ততা বাড়ানোর চেষ্টা করা হবে। পরবর্তী ধাপে ২ মে দেশের প্রতিটি জেলা শহরে গণমিছিল অনুষ্ঠিত হবে। এই পর্যায়ে আন্দোলন আরও বিস্তৃত হয়ে তৃণমূল পর্যায়ে পৌঁছে যাবে। জেলা পর্যায়ে কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে স্থানীয় নেতাকর্মীদের সক্রিয়তা বাড়বে এবং আন্দোলনের ভিত্তি আরও মজবুত হবে। এই ধারাবাহিক কর্মসূচির পাশাপাশি প্রতিদিন গুরুত্বপূর্ণ জেলা শহরে লিফলেট বিতরণ এবং সেমিনার আয়োজনের পরিকল্পনাও নেওয়া হয়েছে। এই অংশটি মূলত জনসচেতনতা বৃদ্ধি এবং আন্দোলনের লক্ষ্য ও উদ্দেশ্য জনগণের কাছে তুলে ধরার জন্য গুরুত্বপূর্ণ। লিফলেট বিতরণের মাধ্যমে সরাসরি জনগণের সঙ্গে যোগাযোগ স্থাপন করা যায়, আর সেমিনারের মাধ্যমে রাজনৈতিক ও নীতিগত বিষয়গুলো বিশ্লেষণ করে উপস্থাপন করা সম্ভব হয়। ২ মের পর কর্মসূচির একটি নতুন ধাপ শুরু হবে, যেখানে বিভাগীয় শহরগুলোতে সমাবেশ আয়োজন করা হবে। এই সমাবেশগুলোতে ১১ দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন, যা আন্দোলনের গুরুত্ব এবং নেতৃত্বের সম্পৃক্ততা তুলে ধরবে। একই সঙ্গে দেশের ১২টি সিটি কর্পোরেশনে বিক্ষোভ সমাবেশ আয়োজনের পরিকল্পনাও রয়েছে। শহরভিত্তিক এই কর্মসূচিগুলো নগর রাজনীতিতে আন্দোলনের প্রভাব বাড়াতে সহায়ক হবে। সবশেষে এই পুরো কর্মসূচির একটি চূড়ান্ত পর্ব হিসেবে রাজধানীতে একটি বিশাল সমাবেশ আয়োজনের পরিকল্পনা রয়েছে। যদিও এই সমাবেশের তারিখ এখনও নির্ধারণ করা হয়নি, তবে এটি স্পষ্ট যে আন্দোলনের শেষ ধাপে একটি বড় শক্তি প্রদর্শনের লক্ষ্য রয়েছে। এই ধরনের সমাবেশ সাধারণত আন্দোলনের সামগ্রিক শক্তি এবং জনসমর্থন তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করে। এই পুরো কর্মসূচি বিশ্লেষণ করলে দেখা যায় এটি একটি সুপরিকল্পিত এবং ধাপে ধাপে অগ্রসর হওয়ার রাজনৈতিক কৌশল। প্রথমে রাজধানী সূচনা, তারপর বিভাগীয় শহর, এরপর জেলা পর্যায়। এই ক্রমধারায় আন্দোলনকে বিস্তৃত করার মাধ্যমে একটি জাতীয় পর্যায়ের চাপ তৈরি করার চেষ্টা করা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের দৃষ্টিতে এই ধরনের কর্মসূচি দেশের রাজনৈতিক পরিবেশে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। বিশেষ করে যখন এটি দীর্ঘ সময় ধরে ধারাবাহিকভাবে পরিচালিত হয়, তখন তা জনমত গঠনে এবং রাজনৈতিক চাপ সৃষ্টিতে কার্যকর ভূমিকা পালন করতে পারে। তবে একই সঙ্গে এটি আইন-শৃঙ্খলা পরিস্থিতির ওপরও প্রভাব ফেলতে পারে, বিশেষ করে যদি বিভিন্ন রাজনৈতিক পক্ষের মধ্যে মতবিরোধ তীব্র হয়। এই প্রেক্ষাপটে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সব কর্মসূচি যেন শান্তিপূর্ণভাবে পরিচালিত হয় এবং আইনগত কাঠামোর মধ্যে থাকে, কারণ রাজনৈতিক কর্মসূচি গণতন্ত্রের একটি স্বাভাবিক অংশ হলেও তা সহিংসতায় রূপ নিলে পরিস্থিতি জটিল হয়ে উঠতে পারে। সবশেষে বলা যায়, আপনার দেওয়া তথ্য অনুযায়ী ১১ দলীয় ঐক্যের এই কর্মসূচি বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন পর্যায়ের সূচনা করতে পারে। এটি শুধু একটি দাবি আদায়ের আন্দোলন নয়, বরং
একটি বৃহত্তর রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে দেখা যেতে পারে, যার লক্ষ্য হল জনসমর্থন সংগঠিত করা এবং নির্দিষ্ট রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য চাপ সৃষ্টি করা। আগামী দিনগুলোতে এই কর্মসূচির বাস্তবায়ন ও এর প্রতিক্রিয়া দেশের রাজনৈতিক গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।